আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটা দীর্ঘ সময় ধরে যেই বিষয়টার আশঙ্কা করা হচ্ছিল, যেই সময়টির জন্য উদ্বেগ ছিল, সেটি শুরু হয়ে গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইরাকের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যৌথভাবে হামলা শুরু করেছে সৌদি আরব। এটি সর্বপ্রথম সৌদি আরবের যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়ে ইরান যুদ্ধে এইবারই শক্তিশালী প্রথম হামলা। দেখুন, সৌদি আরবের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের যে সেটকম বিমান বাহিনী রয়েছে তার সঙ্গে যৌথভাবে একত্রিত হয়ে ইরাকের অভ্যন্তরে ইরান সমর্থিত যে মিলিশিয়া বাহিনী রয়েছে পপুলার ফ্রন্ট, তার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে শক্তিশালীভাবে। এই ঘটনায় অলরেডি প্রায় ১০ জনের কাছাকাছি নিহত হয়েছেন ইরানি সমর্থিত প্রক্সি বাহিনীর, এমনটা জানা যায়। সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে তারা জাতিসংঘের নিয়ম মেনেই এই হামলা চালিয়েছে। জাতিসংঘের যে ৫১ অনুচ্ছেদ রয়েছে, কোনো দেশের অভ্যন্তরে যদি কোনো দেশ হামলা করে তার পাল্টা প্রতিরক্ষা বা নিজের আত্মরক্ষার জন্য সে হামলা করতে পারবে। সৌদি আরবের দাবি অনুসারে জাতিসংঘের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী নিজের সার্বভৌমত্ব এবং নিজের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করার জন্যই সৌদি আরব ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে এই হামলা চালিয়েছে। সেস্টকমের বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি সমর্থিত গোষ্ঠীগুলো গত ৭২ ঘন্টায় ৩০টির বেশি ড্রোন হামলার চেষ্টা চালায় সৌদি আরবের বিভিন্ন তেল ক্ষেত্র এবং স্থাপনায়। এসব হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনী কিংবা সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনার বড় ধরনের যদিও ক্ষয়ক্ষতি হয়নি, তবে এটি সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন হিসাবে দেখছে তাদের দাবি অনুসারে। আর এর পরপরই কিন্তু পূর্ব ইরাকের গোষ্ঠীগুলোর অস্ত্রাগার, রসদ কেন্দ্র এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই নির্ভুল হামলা চালিয়েছে তাদের দাবি। মার্কিন সামরিক বাহিনী আরও দাবি করেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক, সামরিক ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রায় ৬০০-র বেশি হামলার চেষ্টা চালিয়েছে বা হামলা করিয়েছে। সিরিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের এই ইরাকের ভেতর যে সর্ববৃহত্তম ঘাঁটি ছিল, সেখানেও তাদের হামলার পরিমাণ ছিল উল্লেখযোগ্য। এখানে উল্লেখ্য যে প্রায় বছরখানেক পূর্বে জর্ডানের ভেতর একটি ঘাঁটিতে, যেটিকে N-72 ঘাঁটি বলা হয়, সেখানে যে ড্রোন হামলা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছিল, সেটিও কিন্তু ইরাকের এই বাহিনীদের পক্ষ থেকে হামলা করা হয়েছিল, এমনটা অভিযোগ পাওয়া যায়। এর পরপর যুক্তরাষ্ট্র কয়েক দফায় শক্তিশালী হামলা করেছিল, তবে সৌদি আরব এই ধরনের কোনো হামলায় পূর্বে যুক্ত হয়নি। তবে এইবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একত্রিত হয়ে বর্তমানে তারা যৌথ হামলা শুরু করেছে ইরাকের বিরুদ্ধে। দেখুন, ইরান সীমান্তের একেবারে কাছাকাছি ইরাকের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব যৌথভাবে। এটি ইরানের জন্য একটি বার্তা যে যৌথ হামলায় এবার যুক্ত হতে হয়তো চলেছে সৌদি আরব। দেখুন, সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। ঠিক এমন পরিস্থিতিতে ইরাক এই হামলার নিন্দা করে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবে দাবি করেছে। পিএমএফ বাহিনী এর পাল্টা প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সমবেদনা এবং সকল সহযোগিতা অব্যাহত থাকবে। দেখুন, ইরাকের যে পপুলার মোবিলাইজেশন ফোর্স পিএমএফ এর বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব যৌথভাবে, এটি সাধারণ কোনো মিলিশিয়া দল নয়। কার্যত ইরাকের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এটি শক্তিশালী সমান্তরাল একটি সামরিক শক্তি। দেখুন, আনুমানিক প্রায় ২ লক্ষ থেকে ২,৫০,০০০ নিয়মিত যোদ্ধা ও আধা সামরিক সদস্য রয়েছে এই বাহিনীতে। ২০১৬ সালের ইরাকের আইন অনুযায়ী এটি আনুষ্ঠানিকভাবে দেশের মূল নিরাপত্তা সামরিক বাহিনী এবং নিরাপত্তা কাঠামোর অংশ। ইরাকের পার্লামেন্টের ভেতরও এই বাহিনীটির উল্লেখযোগ্য তাদের সদস্যের উপস্থিতি রয়েছে। ইরান তার অন্যান্য প্রক্সি বাহিনীকে ঠিক যেইভাবে আধুনিক অস্ত্র দিয়ে থাকে, ঠিক এই বাহিনীটিকেও তার থেকে বেশি অস্ত্র সরবরাহ করে থাকে, এমন অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে এই বাহিনীর কাছে ইরানের তৈরিকৃত আবাবিল, শাহেদ 136, মহাজের সিরিজের অ্যাটাক এবং সুইসাইড ড্রোন রয়েছে। এছাড়াও স্বল্প পাল্লার এবং দীর্ঘ পাল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। স্বল্প পাল্লার যে ফাতা ১১০ ব্যালিস্টিক মিসাইল এবং জুলফিকার গাইডেড যে ক্রুজ মিসাইল রয়েছে তাদের কাছে রয়েছে। রকেট আর্টিলারির হিসাব করলে তাদের কাছে ফাজার 3, ফাজার 5 এবং বিভিন্ন ধরনের দূরপাল্লার প্রিসিশন গাইডেড রকেট সিস্টেম রয়েছে। ভারী অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা কথা বিবেচনা করলে
তাদের কাছে বিভিন্ন রেঞ্জের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, এছাড়াও ইরানের তৈরিকৃত বিখ্যাত যে সাকার ওয়ান, যেই মিসাইল দিয়ে সরাসরি তুরস্কের আকাঞ্জি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। দেখুন, সৌদি আরবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এই হামলা করার পরই পাল্টা হামলার আশঙ্কা তীব্র হচ্ছে। অনেক সামরিক বিশেষজ্ঞই মনে করছেন যে সৌদি আরবের অন্যান্য পূর্বাঞ্চলে অবস্থিত যেই বড় বড় তেল ক্ষেত্র রয়েছে, যে কোনো মুহূর্তে এই পিএমএফ এর পক্ষ থেকে শক্তিশালী হামলা সেখানে হবে। এছাড়াও লোহিত সাগরে অবস্থিত বিভিন্ন জাহাজের ভেতর প্রতিক্রিয়া আসতে পারে। সবথেকে বড় প্রতিক্রিয়া আসতে পারে ইরানি পার্লামেন্টের ভেতর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মার্কিন এবং বিদেশি সেনাদের ইরাক থেকে চূড়ান্তভাবে বের করে দেওয়ার যে আইনি প্রস্তাব রয়েছে তা পাশ করা বা বাস্তবায়ন করার। দেখুন, সীমান্ত এলাকার ভেতর যে ঝটিকা অভিযান রয়েছে সেই বিষয়গুলো একেবারে ছেড়ে দেওয়া যাচ্ছে না। সীমান্ত এলাকায় হঠাৎ করে ছদ্মবেশে ছোট ছোট ফ্রন্ট গ্রুপ হিসাবে ঝটিকা হামলাও তারা করতে পারে। এই ঝুঁকিও কিন্তু সৌদি আরব তাদের সীমান্তে দেখছে। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে সৌদি আরব নতুন দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে এবং আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে, ঠিক এমতো অবস্থায় ওমানের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। দেখুন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রিসেন্টলি ওমানের পক্ষ থেকে ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছে 50-50 অংশে ভাগ করার জন্য। মানে হরমুজ প্রণালীর যে আয়তন রয়েছে তা 50% ইরানের নিয়ন্ত্রণে থাকবে, 50% থাকবে ওমানের নিয়ন্ত্রণে। ওমানের নিয়ন্ত্রণে থাকা 50% দিয়ে যে কোনো দেশের জাহাজ চলাচল করবে কি করবে না তার সিদ্ধান্ত নেবে ওমান, সেখানে হস্তক্ষেপ করতে পারবে না ইরান। আবার ইরানের 50%-এ কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এই ধরনের প্রস্তাব ছিল। তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানি পার্লামেন্টের সদস্য গারি বাবাদি তার বক্তব্যে বলেন, ইরানের প্রস্তাব হলো প্রণালীটির ট্রানজিট করিডোরের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমায় থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া অংশের নির্দিষ্ট নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। তার ভাষা অনুযায়ী এই ব্যবস্থায় নৌপথের নিরাপত্তা কার্যকর এবং ব্যবস্থাপনার জন্য প্রয়োজন। তিনি আরও বলেন, যদি ওমান এই প্রস্তাবে সম্মত না হয় তাহলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা কঠিন। প্রয়োজনে প্রণালীটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা যেমনটা বলছেন, ওমানের যেমনটা প্রস্তাব 50% হলো ইরানের, 50% হলো তাদের। এই প্রস্তাব মেনে নিলে হরমুজ প্রণালীতে কন্ট্রোল ইরান বজায় রাখতে পারবে না। যে প্রতিবন্ধকতা রয়েছে তা বর্তমানে তারা কোনোভাবেই অব্যাহত রাখতে পারবে না, কারণ এই ওমানের 50% দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ এবং অন্যান্য জাহাজ ঠিকই চলাচল করতে পারবে, যেটি ইরানের কৌশলের খুবই ব্যত্যয় হিসাবে ইরান দেখছে। যার জন্য ওমানের প্রস্তাব না মেনে পুরো ওমানের উপকূল সহ পুরো অঞ্চলটির কন্ট্রোল তারা নিজেদেরই দাবি করেছে এবং এই ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে না, এই ঘোষণা দিয়েছে। দেখার বিষয় এর পরবর্তী পদক্ষেপ যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের পক্ষ থেকে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।